বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফিন্যান্সের তৃতীয় অধ্যায়ের আজকে যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তো তার আগে প্রথমত পরিচয় হয়ে নেই যে শ্রেণী বিবিএস একাদশ এবং দ্বাদশ এই ক্লাসটি সবাই দেখতে পারবে এবং এতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যে সব শ্রেণীর স্টুডেন্টরাই এই ক্লাসটি দেখে কিছু উপকৃত হতে পারবে। বিষয় ফিন্যান্স প্রথম পত্র, আর আজকের পাঠ হচ্ছে অর্থের সময়মূল্য। তো আমরা গত ক্লাসে এই টাইম ভ্যালু অফ মানি টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির সংজ্ঞা অথবা ধারণা জানছিলাম এবং অর্থ সময়মূল্যের বা টাইম ভ্যালু অফ মানির অগ্রাধিকারের কারণটা কি সেটা জানতে পেরেছিলাম এবং বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করব, তো একটু বিস্তারিতভাবে, কারণ এখানে দুটি পার্ট রয়েছে। এই টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়ের দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে বর্তমান মূল্য আর একটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো বর্তমান মূল্য, তো বর্তমান মূল্য নিয়ে আর একটু আলোচনা করতে চাই যে বর্তমান মূল্যটা কি। ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য হচ্ছে বর্তমান মূল্য। আর তাহলে ভবিষ্যৎ মূল্যটা কি? ভবিষ্যৎ মূল্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে নির্দিষ্ট মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমরা এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সম্পর্কে দুইটি সূত্র শিখেছিলাম আমরা। বর্তমান মূল্যের সূত্র হচ্ছে পিভি। এখানে এই সূত্রটা হচ্ছে এফভি 1 + i⁴n এবং ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু পিভি 1 + i⁴n। আমরা কিন্তু গত সপ্তাহে এই ফিউচার ভ্যালু থেকে বর্তমান মূল্যের সূত্রটা বার করতে পারছিলাম এবং ওই অনুযায়ী একটা অঙ্ক করছিলাম। তো এখানে আমরা বর্তমান মূল্যের দুটি জিনিস শিখলাম এবং দুটি সূত্র শিখলাম। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যে তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যটা আমরা জানতে পারি। তাহলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য মূল্যের পার্থক্য। তো বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের মধ্যে একটি পরে সংজ্ঞাগত পার্থক্য। তো সংজ্ঞাগত পার্থক্য আমরা জানলাম যে বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে। এবার আমরা আলোচনা আসতে পারি যে সূত্র বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এটা এবং ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এটা। পিভি = এফভি / 1 + i⁴n। আর ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে পিভি × 1 + i⁴n। আচ্ছা, এখন আমরা এখানে সূত্রগত পার্থক্য পেয়ে গেলাম। তাহলে এখানে সূত্রগত পার্থক্যটা আমরা বসে দিতে পারি যে বর্তমান মূল্যের সংগত পার্থক্য জানলাম আর সূত্রগত পার্থক্যটাও আমরা জানতে পারলাম। এবার যেটা চলে আসতেছে যে সময়গত পার্থক্য।
সময়গত পার্থক্য। সময়গত পার্থক্যের মধ্যে কি আসে, যে বর্তমান মূল্যের ক্ষেত্রে যত বেশি সময় হবে এর বর্তমান মূল্যটা তত কমে যাবে। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কি হবে, যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। এটা আছে সময়গত পার্থক্য আমরা বলতে পারি। এবার আমরা আলোচনা করতে পারবো যে পদ্ধতিগত পার্থক্য। পদ্ধতিগত পার্থক্য। তো বর্তমান মূল্যটা নির্ণয় করতে গেলে বর্তমানে যে সূত্রের মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে এই বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বাট্টাকরণ পদ্ধতি বলা হয়। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য যে সূত্র প্রয়োগ করা হয় বা যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়। তাহলে আমরা পদ্ধতিগত পার্থক্যটা আমরা পরিমাণগত পার্থক্য। পরিমাণগত পার্থক্যটা কোনটা, যে অর্থের সমমূল্যে বর্তমান মূল্যের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কম হবে, বর্তমান মূল্য কম হবে এবং ভবিষ্যৎ মূল্য বেশি হবে। এটা হচ্ছে পরিমাণগত পার্থক্য। অর্থাৎ বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হবে, আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কম হবে। এটা হচ্ছে পরিমাণগত পার্থক্য। এবার আমরা 6 নম্বরে আলোচনা করতে পারি। 6 নম্বরে আমরা আলোচনা করতে পারি যে নির্ভরশীলতা। বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে ভবিষ্যৎ মূল্যের প্রয়োজন হয়। ভবিষ্যৎ মূল্য ছাড়া বর্তমান মূল্য নির্ণয় করা যাবে না। ঠিক তেমনিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে বর্তমান মূল্য লাগবে, বর্তমান মূল্য ছাড়া ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যাবে না। তাই বলা চলে যে একটি অপরটির উপর নির্ভরশীল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যটা সম্পর্কে অবগত হয়েছ নিশ্চয়। যাই হোক, এবার আমরা এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে কিছু অঙ্কের দিকে ধাবিত হব। তার আগে আমাদেরকে আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি কম্পাউন্ডিং থাকে, কথাটা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা অন্যরকম হয়ে যায়। সেটা হচ্ছে আমরা যে সূত্রটা শিখছিলাম সেই সূত্র থেকে একটু ভিন্ন। সেটা দেখি নেই। সূত্রটা ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস টু দি পাওয়ার n। m ইন্টু m। এই হচ্ছে ফিউচার ভ্যালু কম্পাউন্ডিংয়ের সূত্র। এক্ষেত্রে আমরা একটা জিনিস, এই সূত্র থেকে একটা জিনিস ভিন্ন আছে, সেটি হচ্ছে m। এখানে আসলে mটা কি? mটা হচ্ছে বছরে কতবার সুদটা গণনা করা হবে, কতবার সুদ ধার্য করা হবে, সেটা হচ্ছে m। তো এক্ষেত্রে যদি বার্ষিক হয়, বার্ষিক কথাটা যদি উল্লেখ থাকে তাহলে বছরে একবার হবে। যদি অর্ধবার্ষিক কথাটা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে 2 বার হবে, অর্থাৎ m এর মান হবে 2 অর্ধবার্ষিক বললে। আর যদি
কোয়ার্টারলি বলে তাহলে সেক্ষেত্রে এম এর মান হবে 4, তাহলে সেক্ষেত্রে এম এর মান হবে 4। আমরা এই সম্পর্কে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমরা একটু জেনে নেই নেচার অফ কম্পাউন্ডিং। নেচার অ্যান্ড কম্পাউন্ডিং এর মধ্যে আমরা এই জিনিসগুলো জেনে নেব। চার্ট করতে পারি আমরা। 1 নম্বর, বার্ষিক বা অ্যানুয়ালি এখানে এম হবে 1, এর মানটা হবে 1। নম্বর 2, অর্ধ বার্ষিক, এক্ষেত্রে হাফ ইয়ারলি। এখানে এম এর মানটা হবে 2, মানে বছরে 2 বার গণনা করা হবে। এখানে 3 নম্বরে আসি। দ্বিবার্ষিক, তারপরে আসি কোয়ার্টারলি। ত্রৈমাসিক, কোয়ার্টারলি। এখানে এম সমান হবে 3, 4, দ্বিমাসিক অর্থাৎ বাই মান্থলি। তাহলে সেক্ষেত্রে এম হবে 6, মানে 2 মাস পর পর। এবার আসি মাসিক, মান্থলি। সেক্ষেত্রে এম হবে 12। এবার সাপ্তাহিক, উইকলি। এখানে এম হবে 52 সপ্তাহে 1 বছর, তাই 52। দৈনিক, ডেইলি। তাহলে সেই ক্ষেত্রে এম এর মান হবে 365 দিন। এটা হচ্ছে নেচার অফ কম্পাউন্ডিং এবং এম এর মান। অর্থাৎ বার্ষিক অ্যানুয়ালি যদি বোঝা হয় তাহলে এম সমান সমান 1, আর যদি অর্ধবার্ষিক হয় হাফ ইয়ারলি তাহলে এখানে এম সমান সমান 2। এখানে অনেক সময় ইংলিশের ক্ষেত্রে যদি থাকে তাহলে হাফ ইয়ারলির জায়গায় সেমি অ্যানুয়ালিও বলা যেতে পারে। ত্রৈমাসিক, কোয়ার্টারলি সমান সমান এম সমান সমান 3, অর্থাৎ 3 এ 4 এ 12।
আমরা এখানে 4 হবে। এবার দ্বিমাসিক বাই মান্থলি, এখানে 2 মাস পর পর, তাহলে বছরে 6 বার, তাহলে মাসিক হলে বছরে 12 বার, তাহলে সাপ্তাহিক হলে বছরে 52 বার, আর দৈনিক হলে 365 দিন, 1 বছর, এই এখানে 365 হবে। তো আমরা এই জিনিসগুলো জানলাম। এই জিনিসগুলো যদি উল্লেখ থাকে কোনো অঙ্কে, তাহলে আমরা এখানে এই এম এর জায়গায় এইটার যে কোনো এর অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বা দ্বিমাসিক যদি থাকে, তাহলে এম এর জায়গায় এই মানগুলো আমরা বসে দেব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা একটা অঙ্কে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা হচ্ছে ধরি স্বপন তার সঞ্চয়ী হিসেবে %, তার সঞ্চয় হিসাবে 10% সুদের হারে টাকা জমা করল। 5 বছর পর তার সঞ্চয় হিসাবে কত টাকা জমা হবে যদি অর্ধবার্ষিকী হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে স্বপন তার সঞ্চয় হিসাবে 10% সুদের হারে 10,000 টাকা জমা করলো তার সঞ্চয় হিসাবে। 5 বছর পর তার সঞ্চয় হিসাবে কত টাকা জমা হবে যদি অর্ধবার্ষিকী হয়। তো অর্ধবার্ষিকীর ভিত্তিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কি বার করতে হচ্ছে সেটা আগে বার করে নিতে হবে। এখানে বলছে যে তার সঞ্চয় হিসাবে 5 বছর পর কত টাকা হবে, কত বছর পর, 5 বছর পর। এই 5 বছর পরে আমার কত টাকা পাবো, তাহলে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ মূল্য বার করতে বলছে আমাকে। তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা লিখলাম। তাহলে আমরা জানি এর সূত্রটা এটা, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস I ডিভাইড বাই M ইন্টু M ইন্টু N। এটা হচ্ছে এই অঙ্কের সূত্র। যেহেতু এখানে যদি অর্ধবার্ষিকীর কথা বলা হয়েছে, সেহেতু আমরা এনটা আমরা এম এখানে আমি যোগ করলাম। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে লিখব এখানে কি আছে, প্রেজেন্ট ভ্যালু
অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য কত, আজকে টাকা জমা দিয়েছে ব্যাংকে, জমা দেওয়া হয়েছে 10,000 টাকা, তাহলে এখানে আমরা 10 লিখতে পারি। এবং কত বছর পর, নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 বছর পর, 5 ইয়ার্স। তারপরে এখানে কি আসে, এম কত, এখানে বলছে অর্ধবার্ষিকী। আর অর্ধবার্ষিকী যদি কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা কি হবে, আমরা একটু আগে জানলাম যে অর্ধবার্ষিকী হলে 2 টাইমস বলা যেতে পারে। এবার আর কি বাকি থাকলো, আয়তে আছে ইন্টারেস্ট কত, 10%। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এবং চাইছে কি, চেয়েছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু হোয়াট। ওকে শিক্ষার্থীবৃন্দু, এখানে এগুলো কালেকশন করতে আমাদের কোনো অসুবিধা হলো না তো। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব এবং এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলব। প্রেজেন্ট ভ্যালু মান কত, 10,000, 1 প্লাস এম কত 2, আর এন কত, এখানে বলা হচ্ছে 5 ইয়ার্স, 5 ইন্টু এম কত 2। ঠিক আছে, আমরা এটা বসে ফেললাম। এখন এগুলোকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব যে কি আসে। এখানে যদি আমরা এই ভাগ করি তাহলে 0.10 ডিভাইডেড 2, তাহলে আসে 0.05 যোগ 1, তাহলে কত আসলো আমার 1.05। যদি পাওয়ার করি তাহলে সেক্ষেত্রে কত আসে পাওয়ার, 5, এখানে 5 দুগুণে 10 আছে, তাহলে আমরা 10 দিলাম, 10 দিলে আসতেছে 1.62889 এটা আসতেছে। এটার সাথে আমরা যদি ইন্টু 10,000 এর সাথে গুণ করলে আমরা কত আসে, 1628894, তাহলে 16289 এটা চলে আসে। তো আমরা এটাভাবে লিখতে পারি এবং এটা আমরা বার করে ফেলছি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো যে আমরা এই অঙ্কের মানগুলো বার করলাম, করার পরে আমরা এই সূত্রে প্রয়োগ করলাম, করার পরে এখানে মানগুলো ক্যালকুলেশন করে আমার 16,289 টাকা চলে আসলো। তো এখানে এই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা জানতে পারলাম যে আমরা অঙ্কটা কীভাবে করলাম, অর্থাৎ এই অঙ্কটা কিসের হলো তাহলে শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে যে চক্রবৃদ্ধিকরণ। তো চক্রবৃদ্ধি করলে আমরা কীভাবে টাকাটা ভবিষ্যৎ মূল্যে পাওয়া যাবে সেটা আমরা বার করা শিখে গেলাম। এভাবে করে আমরা এর পরবর্তী অঙ্কগুলোও করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, এরপরে থেকে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। তো ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।